নমস্কার, ইয়ার ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5-এর কোশ্চেনগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 ঘরগড়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন অপশান এ রানা সং, অপশান বি ইব্রাহিম লোদি, অপশান সি নসরত শাহ। সঠিকটা হচ্ছে অপশান সি নসরত শাহ। তারপর 1-2 ইসলাম জগতের ধর্মগুরুকে বলা হয় অপশান এ পোপ, অপশান বি খলিফা, অপশান সি সুলতান। সঠিকটা হচ্ছে অপশান বি খলিফা। তারপর 1-3 শ্রী চৈতন্যদেব কোন শাসকের আমলে ভক্তি ধর্ম প্রচার করেন? অপশান এ আলাউদ্দিন হোসেন শাহ, অপশান বি ইলিয়াস শাহ, অপশান সি বখতিয়ার খলজি। সঠিকটা হচ্ছে অপশান এ আলাউদ্দিন হোসেন শাহ। তারপর এখানে 2-এ বলেছে নিম্নলিখিত ঘটনা ও সালগুলি যথাযথ পূরণ করো। সালের 1-এ বলেছে 1556, 2-এ জিজ্ঞাসার চিহ্ন, 3-এ হচ্ছে 1529, 4-এ জিজ্ঞাসার চিহ্ন, 5-এ জিজ্ঞাসার চিহ্ন। ঘটনা 1-এ জিজ্ঞাসার চিহ্ন, 2-এ বলেছে হলদিঘাটের যুদ্ধ, 3-এ জিজ্ঞাসার চিহ্ন, 4-এ বিলগ্রামের যুদ্ধ, আর 5-এ বলেছে প্রথম পানিপথের যুদ্ধ। তাহলে 1-এরটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তারপর 2-এ হচ্ছে 1576 হবে শূন্যস্থানে থাকা অংশটা। তারপর 3-এ হবে হচ্ছে ঘরগড়ার যুদ্ধ, 4-এ হবে হচ্ছে 1540, আর 5-এ হবে হচ্ছে 1526। একে বলেছে দ্বীন ইলাহির প্রবর্তক কে এবং এর মূল বক্তব্য কী ছিল? পট হিন্দু প্রধান ভারতবর্ষে সুবিশাল সাম্রাজ্য গঠন ও তার স্থায়িত্ব রক্ষার জন্য আকবর সুলহিকুল নীতি গ্রহণ করেন। সুলহিকুলের আদর্শ, সুলহিকুলের অর্থ হলো পরধর্ম সহিষ্ণুতা। এই নীতি অনুযায়ী যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মাচরণ করতে পারবেন। রাষ্ট্র কারো প্রতি পক্ষপাত করবে না। দ্বীন ইলাহি প্রবর্তন, সুলহিকুল নীতির বাস্তবায়ন হিসেবে আকবর দ্বীন ইলাহি প্রবর্তন করেন। 2 যাবতী প্রথা কাকে বলে? টোডামলের পরামর্শে সম্রাট আকবর যাবতী ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় জমির উৎপাদিকা শক্তি অনুযায়ী জমিকে 4 ভাগে ভাগ করে রাজস্ব নির্ধারণ করা হতো। তারপর 3-3 কে কত সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? উত্তরটা হচ্ছে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা। তারপর 3-4 মধ্যযুগের ভারতের 2টি শহরের নাম লেখো। উত্তরটা হচ্ছে সুরাট ও হাম্পি। তারপরে হচ্ছে 3-5 পর্তুগিজরা ভারতের কোন 2টি জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন? উত্তরটা হচ্ছে কোচিন আর দমন ও দিউ। তারপরে হচ্ছে 3-6 জিজিয়া কাকে বলে? অমুসলমানদের উপর আরোপ করা কর। অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা জিজিয়া কর আদায় করতেন। এটি ছিল একটি মাথাপিছু কর। এর বিনিময়ে অমুসলমানদের জীবন, ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা দেওয়া হতো। খ্রিস্টীয় 8ম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। তারপর 3-7 কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? কৃষক তার জমি থেকে সরকারের প্রাপ্য রাজস্ব নিয়মিত মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ করে একটি অঙ্গীকারপত্র জমা দিত, একে বলা হতো কবুলিয়ত। পাট্টা জমির পরিমাণ, প্রজার নাম, সত্ত্ব ও দেহ রাজস্বের উল্লেখ করে সরকার প্রজাকে একটি দলিল দিত, একে বলা হয় পাট্টা। 3-8 হুন্ডি কাকে বলে? কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ায় খুব সুবিধা হয়েছিল। তারপরে হচ্ছে 4 লেখো, 4-এ সবগুলোই। তো 4-এর 1-এ বলেছে সুলতান রাজিয়া। তার সিংহাসনারোহণ। ইলতুৎমিশ মারা যাওয়ার পর অভিজাতরা ইলতুৎমিশের পুত্র রুকন উদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেন, কিন্তু রুকন উদ্দিন ফিরোজের অযোগ্যতায় সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে রাজিয়া অযোগ্য রুকন উদ্দিন ফিরোজকে হত্যা করে সিংহাসনে কৃতিত্ব, শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারদিকের বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হন। 2 দক্ষ শাসন পরিচালনা। রাজকার্য পরিচালনা করা, নিয়মিত দরবারে উপস্থিত থেকে অভাব অভিযোগের নিষ্পত্তি করা, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষের সমান দক্ষতা দেখান। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করতেন। 3 অভিজাতদের ক্ষমতা হ্রাস। রাজিয়া 40 চক্র বা বন্দেগান এটা চিহলগানি হবে, ঠিক আছে, একটু ভুল দেওয়া আছে, নামে তুর্কি অভিজাতদের ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হয়েছিলেন। শেষ জীবন। নারীর শাসন অপমানজনক মনে করে অভিজাতরা রাজিয়ার বিরুদ্ধে সংঘবদ্ধ হন।
তারা তাকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্র করেন। রাজিয়া অভিজাতদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেন। এই লক্ষ্যে তিনি বিদ্রোহী অভিজাতদের এক নেতা আলতুনিয়াকে বিয়ে করেন, কিন্তু শেষ পর্যন্ত উভয়ই বিদ্রোহীদের হাতে পরাজিত হন। 4.2 আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ। সূচনা। আলাউদ্দিন খলজির সংস্কারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাজারদর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। আলাউদ্দিনের বাজারদর নিয়ন্ত্রণ। পৃথক বাজার গঠন। আলাউদ্দিন বিভিন্ন ধরনের দ্রব্যের জন্য 4টি বাজার গঠন করেন। এগুলি হলো কৃষিপণ্য বাজার, মান্ডি, বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার, সেরা-ই-আদল, কেন্দ্রীয় বাজার, দাস ও পশু বাজার। দ্রব্যমূল্য তালিকা। প্রজারা যাতে সঠিক দামে দ্রব্য ক্রয় করতে পারে তার জন্য আলাউদ্দিন দ্রব্যমূল্যের একটি তালিকা প্রকাশ করেন। শান্তির ব্যবস্থা। কোনো ব্যবসায়ী নির্দিষ্ট ওজন থেকে যতটা পরিমাণ দ্রব্য কম দিত ততটা পরিমাণ মাংস সেই ব্যবসায়ীর দেহ থেকে কেটে নেওয়া হতো। কোনো ব্যবসায়ী নির্দিষ্ট দামের অতিরিক্ত অর্থ নিলে কঠোর শাস্তি ব্যবস্থা করা হতো। রেশন ব্যবস্থা। দুর্ভিক্ষের সময় আপৎকালীন ব্যবস্থা হিসেবে আলাউদ্দিন রেশনের ব্যবস্থা রেখেছিলেন, যদিও তার আমলে দিল্লিতে কোনো দুর্ভিক্ষ ঘটেনি। কর্মচারী নিয়োগ। আলাউদ্দিন বাজারদর ব্যবস্থা দেখাশোনা করার জন্য দেওয়ান-ই-রিয়াসত ও শাহনা-ই-মান্ডি নামে উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ করেন। শাহনার দপ্তরে প্রতিটি দোকানি ও বণিকের নাম নথিভুক্ত করা হতো। 3.3 বন্দেগান-ই-চিহলগানি। তুর্কান-ই-চিহলগানি কথার আক্ষরিক মানে হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। এরা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ক্ষমতাশালী হয়ে উঠেছিল। বন্দেগান-ই-চিহলগানি কথার মানে হলো 40 জন বান্দা। বান্দা মানে সেবক বা অনুগামী। এই দুটি কথা দিয়েই ইলতুৎমিশের অনুগত যোদ্ধাদের বোঝানো হতো। তুর্কি হলেও এদের সবাই জাতিগতভাবে তুর্কি ছিল না। সংখ্যার দিক থেকে তারা 40 জনের অনেক বেশি ছিল। এরাই ছিল ত্রয়োদশ শতকের সুলতানি শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ। এদের মধ্যে থেকে গিয়াসউদ্দিন বলবন পরে সুলতান হয়েছিলেন। পর 4-4 মোগল আমলে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা। মনসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো, নগদে অর্থাৎ রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদার। এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা। যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গিরদাররা নিজেদের ভরণপোষণ করত এবং ঘোড়সওয়ারদের দেখাশোনা করত। জায়গির মানে কিন্তু জমি নয়, চাষজমি, বন্দর এলাকা, বাজার এসবের থেকেই রাজস্ব আদায়ের বরাত জায়গির হিসাবে দেওয়া হতো। মনসবদারদের বাদশাহ নিজেই নিয়োগ করতেন। তাদের পদোন্নতিও তার উপরেই নির্ভর করত। জায়গিরদারদের বদলি করা হতো। মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না। 4-5 দাক্ষিণাত্য ক্ষত। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের আমলে মারাঠাদের শক্তি বেড়ে যায়। ঔরঙ্গজেব তাই দক্ষিণী রাজ্যগুলোকে জয় করার উদ্যোগ নেন। জয়পুর, গোলকোন্ডা রাজ্যগুলি দখল করেন। এই দুই রাজ্য দখল করতে গিয়ে তাকে বহু বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালাতে হয়। এর পরিণাম হিসেবে মোগলদের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি ঘটে। এই ক্ষয়ক্ষতিকেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়েছে। ঔরঙ্গজেবের পতনে দাক্ষিণাত্য ক্ষতর ভূমিকা। 1 মারাঠা শক্তির উত্থান। ঔরঙ্গজেবের বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দুটি অধিকার করায় মোগল সাম্রাজ্যের আয়তন পায়। সুদূর দিল্লি থেকে দক্ষিণে রাজ্য শাসন করা অসম্ভব হয়ে পড়ে, ফলে মারাঠা শক্তির উত্থান সহজ হয়। 2 বিপুল অর্থ ব্যয়। সম্রাটের দক্ষিণ ভারত অভিযানে মোগলদের বহু সৈন্য নিহত হয় এবং প্রচুর অর্থ ব্যয় হয়। 3 প্রশাসনিক বিশৃঙ্খলা। ঔরঙ্গজেবের দীর্ঘদিন দিল্লিতে অনুপস্থিতি প্রশাসনিক ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল, যার ফলে মালব, রাজস্থান, মথুরা, গন্ডোয়ানা, বিহার, বাংলা প্রভৃতি স্থানে মোগল বিরোধী শক্তিগুলি ক্ষমতা দখল করতে তৎপর হয়। 4 সৈন্যবাহিনীর ক্ষোভ। রাজকোষে তীব্র অর্থাভাব দেখা দিলে সৈন্যবাহিনীকে বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়ে, ফলে তাদের মধ্যে কর্মপ্রেরণা হ্রাস পায় এবং ক্ষোভ বৃদ্ধি পায়। এই সব কারণে স্মিথ বলেছেন, দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের শরীর ও সাম্রাজ্য উভয়ের কবর রচিত হয়েছিল। 6 আকবরের রাজপুত নীতির বিশেষত্ব। আকবর উপলব্ধি করেছিলেন যে রাজপুতদের সহযোগিতা ছাড়া মোগল সাম্রাজ্যকে সুদৃঢ় করা সম্ভব নয়। তাই তিনি সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজপুতদের আনুগত্য লাভ করে মোগল শাসনকে ভারতীয় চরিত্র দিতে চান। আকবরের রাজপুত নীতি। বৈবাহিক সম্পর্কের দ্বারা আকবর নিজে অম্বররাজ
বিহারী মল্লের কন্যাকে বিয়ে করেন এবং নিজ পুত্রের সঙ্গে ভগবান দাসের কন্যার বিবাহ দেন। ধীরে ধীরে মারোয়ার, বিকানির, বুন্দি, রণথঞ্জোর প্রভৃতি রাজ্যগুলিও আকবরের বশ্যতা মেনে নেয়। 2. সামরিক শক্তি প্রয়োগের দ্বারা মেবারের সিসোদীয় বংশের রানা উদয় সিংহ এবং তার পুত্র রানা প্রতাপ আকবরের বশ্যতা স্বীকারে রাজি ছিলেন না। মেবারের রাজধানী চিতর দখলের জন্য 1567 খ্রিস্টাব্দে উদয় সিংহের সঙ্গে এবং 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপের সঙ্গে আকবরের হলদিঘাটে যুদ্ধ হয়। পদে নিয়োগের মাধ্যমে মোগল সেনাবাহিনী ও রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য আকবর রাজপুতদের সামরিক ও অসামরিক উচ্চ পদে নিয়োগ করেন। 4. ধর্মীয় সমন্বয় স্থাপনের মাধ্যমে রাজপুতদের মিত্রতা লাভের উদ্দেশ্যে আকবর জিজিয়া ও তীর্থকর সম্পূর্ণ বাতিল করার পাশাপাশি রাজপুতদের নানা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেন। ফলাফল, আকবরের রাজপুত নীতির ফলশ্রুতি হিসেবে রণনীপু রাজপুত জাতি মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হয়। তারপর 5-1 মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা ও তার ফলাফল ব্যক্ত করো। তাকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসম্মত সে বিষয়ে নিজের মতামত দাও। মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলো বেশ বিতর্কিত এবং তার কিছু পদক্ষেপ সফল না হলেও তিনি তার সময়কালে বেশ কিছু মৌলিক পরিবর্তন এনেছিলেন। তার সংস্কারগুলোর মধ্যে রাজধানী স্থানান্তর, মুদ্রা সংস্কার এবং কৃষি ও রাজস্ব উন্নয়ন উল্লেখযোগ্য। মূল সংস্কারগুলি: রাজধানী স্থানান্তর, তিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন, যা পরে আবার দিল্লিতে ফিরে। এই পদক্ষেপটি ছিল তার রাজত্বের সবচেয়ে বিতর্কিত পদক্ষেপগুলির মধ্যে একটি। মুদ্রা সংস্কার, তিনি তামার ও পিতলের মুদ্রা চালু করেন যা সোনা ও রূপার সমমূল্যের ছিল। এটি তার সাম্রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করার জন্য করা হয়েছিল, তবে এটিও বিতর্কিত ছিল কারণ এর ফলে বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়। 3. কৃষি ও রাজস্ব উন্নয়ন, তিনি দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি করেন যা কৃষকদের জন্য উপকারী ছিল। তিনি কৃষকদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন, যেমন খাল খনন ও জলসেচনের ব্যবস্থা করা। 4. পর্যালোচনা, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলো তার মৌলিক চিন্তাভাবনার প্রতিফলন ছিল, তবে তার অনেক পদক্ষেপই ব্যর্থ হয়েছিল। রাজধানী স্থানান্তর, মুদ্রা সংস্কার এবং অন্যান্য সংস্কারগুলো তার সাম্রাজ্যের জন্য তেমন ইতিবাচক ফল আনেনি। তার কিছু নীতি, যেমন দৌলতাবাদে রাজধানী স্থানান্তর, জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করে। তার কিছু সংস্কার, যেমন কৃষি উন্নয়নের জন্য উপকারী হলেও তার অন্যান্য পদক্ষেপগুলো তার সাম্রাজ্যের জন্য ক্ষতিকর ছিল। সব মিলিয়ে মুহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলো ছিল মিশ্র প্রকৃতির। তার কিছু পদক্ষেপ সফল না হলেও তিনি তার সময়কালে বেশ কিছু মৌলিক পরিবর্তন এনেছিলেন যা ইতিহাসে তার নাম স্থায়ী। তারপর 5-2 দিল্লিতে জলের অভাব দূর করতে দিল্লির সুলতানি শাসকরা কী কী পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমান সময়ে চারদিকে যে জলের অপচয় হচ্ছে তা দূর করতে কী কী করা উচিত বলে তুমি মনে করো? আচ্ছা, পয়েন্ট হচ্ছে জলের অপচয় রোধ করা। তারপর তুমি লিখতে পারো হচ্ছে জল সরবরাহ ব্যবস্থা ঠিক করা। এবার এইটা দিয়ে তোমরা নিজেরা নিজেদের মতো করে বানিয়ে লিখে নেবে। এবার প্রথমটার উত্তরটা আমি দেখাচ্ছি। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব। অত লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব ছিল না। সুলতানরা কয়েকটি হৌজ বা পুকুর খুঁড়ে দিলেও জলের সমস্যা থেকেই যায়। কাজেই শহর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে যমুনা নদীর দিকে। নদী ঘন ঘন খাত পরিবর্তন করলে জল বেড়ে যায়। সুলতান ফিরোজ শাহ জল আনার জন্য খাল কেটেছিলেন। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলেও শহরে জলাভাব ও স্থানাভাব দেখা দেয়। তারপরে হচ্ছে এই টুকরো কথাটা তার সঙ্গে লিখতে হবে, একটু পয়েন্ট করবে, পয়েন্ট করে লিখবে। সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ। হৌজ বা তালাও ছিল দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সুশাসনের প্রতীক হিসাবে জনসাধারণের জন্য সুলতানরা জলাধার খনন করতেন ও সংস্কার করতেন। সুলতান ইলতুৎমিশ খনন করেছিল হৌজ ই শামসি বা হৌজ ই সুলতানি। 8 কোণা এই জলাধারের বর্ণনা দিয়েছিলেন ইবন বতুতা। আলাউদ্দিন খলজি খনন করেন আরও বড় 4 কোণা জলাধার হৌজ ই আলাই। পরে এর নাম হয় হৌজি খাস। গিয়াসউদ্দিন তুগলক নতুন বানানো তুগলকাবাদে আরেকটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। উল্টো দিকে সুলতানি রাষ্ট্রের বিরোধী স্থানীয় শক্তি শহরের অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজি শামসির নালাগুলোর উপর বাঁধ দিয়ে দিত। গিয়াসউদ্দিন বলবনের আমলে মেয় দস্যুদের ভয়ে শহরের লোকজন জল আনতে তালাও পর্যন্ত যেতে পারত না। ফিরোজ তুগলক এইসব নালার ওপর তৈরি বাঁধ
ভেঙে জল সরবরাহ স্বাভাবিক করেন। 5-3 বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এবং কোথায় এই রাজ্যটি গড়ে ওঠে? পর্যটকের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখক। তুগলকের রাজত্বকালে হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমান শাহ নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমানি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি গুলবর্গায় রাজধানী স্থাপন করেন এবং তার নাম দেন হচ্ছে আহসানাবাদ। শাসনের সুবিধার জন্য বাহমান শাহ তার রাজ্যকে 4টি প্রদেশে ভাগ করেন। এই ভাগগুলি হলো গুলবর্গা, দৌলতাবাদ, বোরার এবং বিদর। প্রত্যেক প্রদেশে একজন করে প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করা হয়। বিজয়নগর সাম্রাজ্যে বহু বিদেশি পর্যটক আসেন। এদের মধ্যে ছিলেন ইতালির পর্যটক নিকোলা কন্টি, পারস্যের দূত আবদুর রাজাক, পর্তুগিজ পর্যটক পেজ ও নুনিজ, দুয়ার্তে, বারবোস প্রমুখ। এরা সকলেই বিজয়নগরের সম্পদ দেখে বিস্মিত হন। বিজয়নগর শহরটি 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কৃষিই ছিল জনসাধারণের প্রধান জীবিকা। কৃষির উন্নতির জন্য জলসেচের সুবন্দোবস্ত ছিল। ভূমি রাজস্বই ছিল রাজ্যের প্রধান আয়। কৃষি ছাড়াও ব্যবসা বাণিজ্য ও শিল্পক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটেছিল। পর্তুগিজদের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগাযোগ ছিল। তবে পর্যটকরা একথাও বলেছেন যে ধনী ও গরিবদের জীবনযাপনে অনেক তফাৎ ছিল। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কারেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।